শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। রবি থেকে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রথম দিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি সরবরাহ, ব্যবসা এবং অন্যান্য সহযোগিতা সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর তাদের উপস্থিতিতে এইসব সমঝোতা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় হয়েছে। 2025-26 অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ব্রিফ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা সেই ব্রিফের বিস্তারিত জানব। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আপনি বাণিজ্য উপদেষ্টা ব্রিফ করেছে কিনা এবং সেখানে আসলে কি কথা বলেছেন একটু আপনার কাছ থেকে জানতে চাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যদিও এই ব্রিফিংটা ছিল আগামী 25-26 অর্থ বছরের লক্ষ্যমাত্রা, বাণিজ্য লক্ষ্যমাত্রা নিয়ে, কিন্তু এই বিষয় যখন একই সাথে ছিল এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উপদেষ্টা যে শুল্ক কমানোর বিষয় 20% কমানো, তারপরে কিন্তু আজকে প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন এই বাণিজ্য উপদেষ্টা। সো দুইটা বিষয় আসছে, একই সাথে তেলের দাম আসছে, ভারতের সাথে বাণিজ্যের বিষয় আসছে। প্রথম যে লক্ষ্যমাত্রার কথা আপনি জিজ্ঞেস করলেন, লক্ষ্যমাত্রা গত বছর 24-25 অর্থ বছরের লক্ষ্যমাত্রা ছিল বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা 55% এবং এবছর 7.50% বাড়িয়ে 63.50 করা হয়েছে। এটা বাণিজ্য সচিব মাহবুবুর রহমান শুরুতেই প্রেস কনফারেন্সের শুরুতেই জানিয়েছে এবং বাণিজ্য উপদেষ্টা পরে যেটা বললেন যে এই লক্ষ্যমাত্রা আসলে সম্ভব সরকারের পক্ষে এই লক্ষ্যমাত্রা অর্জন। কারণ একই সাথে আজকে ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন, বিজিএমই বিকিএম নেতারাও ছিলেন। তারা যেটা বললেন যে এই যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আরোপের যে বিষয়টি সরকারের নেগোসিয়েশনের জায়গায় একটা বড় অর্জন মনে করছেন তারা 20%, সেটার কারণে এই লক্ষ্যমাত্রা আসলে সম্ভব। কারণ এই যে বাণিজ্য, এই যে লক্ষ্যমাত্রা যে বাড়ানো হলো, এটার বেশি হলো গার্মেন্টস শিল্পে। এটা একটা ভাগ করেই বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে এই যে 7.50 বাড়লো। নাম্বার 1। নাম্বার 2 হলো ভারতের বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ 20% কমলো, সেটা নিয়ে বাণিজ্য উপদেষ্টা যেটা জানিলেন যে এখনো যদিও বাংলাদেশ মনে করছিল যে আসলে 15% করা হবে, কিন্তু 20% করা হলো। সেটা অর্জন হলেও 15% করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েশনটা চলমান থাকবে এবং বাণিজ্য উপদেষ্টা খুব পরিষ্কার করে বললেন যে সেটা যদি প্রয়োজন হয় আমরা সেখানে যাব, না হলে অনলাইন তাদের সাথে আমাদের বৈঠক চলতেই থাকবে। এবং উনি বললেন যে আমরা বিশ্বাস করি তাদের সাথে যে আমাদের বাণিজ্যের নেগোসিয়েশন, আমাদের যে খাদ্যপণ্য আমদানি, কৃষি পণ্য আমদানির বিষয় আছে এবং তারা যে শর্ত দিয়েছে শর্তগুলো যেভাবে আমরা মানার চেষ্টা করছি, সেক্ষেত্রে 15% হবে বলে বাংলাদেশ সরকার মনে করছে। এটা গেল দিক। নাম্বার 3 যেটা বললেন যে আমরা জানি গতকাল একটি ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতের বন্দর দিয়ে, স্থল বন্দর দিয়ে বাংলাদেশের 4টি পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে পাট পণ্য সহ 4টি পণ্য। সে বিষয়ে যখন বাণিজ্য উপদেষ্টাকে প্রশ্ন করা হলো, উনি খুব পরিষ্কার করে বললেন যে এই বিষয়টি আসলে বাংলাদেশের বাণিজ্যের উপর খুব বেশি প্রভাব পড়বে না, কারণ এটা আসলে পাট পণ্য সহ যেই পণ্যগুলো বন্ধ হলো সেগুলো বাংলাদেশের রপ্তানির উপর বা আমদানির উপর, বাণিজ্যের উপর খুব বেশি প্রভাব পড়ে না, যতটা না পড়ে গার্মেন্ট পণ্য। সে তারপরও বাংলাদেশের পক্ষ থেকে, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের সরকারের সাথে এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠি উত্তর এখনো বাণিজ্য মন্ত্রণালয় পায়নি। তারা আশা করছে এই বিষয়টা আসলে তারা জানবে এবং ভারতের পক্ষ থেকে তাদেরকে জানানো হবে সিদ্ধান্ত। আর তেলের দাম, পাম অয়েলের বাড়ানোর একটা সিদ্ধান্তের কথা বলেছে। এখন পাম অয়েলের দাম 169 টাকা, ওটা কমিয়ে করা হয়েছে 150। জি, শাখাওয়াত। ইয়াসমিন, আপনাকে অনেক ধন্যবাদ।
দর্শক, আমরা 2025-26 অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফ করেছিলেন শেখ বশিরউদ্দিন। তার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। এবার আমরা যেতে চাই বাংলাদেশ ব্যাংকে। সেখানে 2025-26 অর্থ বছরের জন্য 39,000 কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গত বছরের চেয়ে 1,000 কোটি টাকা বেশি। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। আমরা তার বক্তব্যে চলে যাচ্ছি। অনুরোধ করছি, দুইটি বেশি কোশ্চেন করবেন না এবং কোশ্চেনগুলো অবশ্যই কৃষি ঋণ সংক্রান্ত হতে হবে। এবং আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয়রা, আপনারা ইচ্ছা করলে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেন, আবার ব্যস্ততা থাকলে চলেও যেতে পারেন। সবাইকে ধন্যবাদ। স্যার, আমি রিসবিনা ওয়াচ চ্যানেলে কাজ করি। দর্শক, আমরা সেখানে আবারও ফিরবো যখনই গভর্নর কথা শুরু করবেন। আমরা তার বক্তব্যে চলে যাব। এই মুহূর্তে আমরা যেতে চাই আজকের আমাদের আলোচনার বিষয়, যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের আসলে এই যে সংকট চলছে তা নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে। প্রতিবেদন শেষে আমরা যাব আলোচনায়, কারণ আমাদের সাথে দুজন অতিথি এরই মধ্যে যুক্ত হয়েছেন। আমরা এই দুজনকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। শুরুতেই একজন বাইরার সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম এবং অন্যজন ব্রেক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক আল আমিন নয়ন। দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে অবশ্যই ফিরবো। আমরা আগে প্রতিবেদনটি দেখে আসি। অর্থনৈতিক উন্নয়নে বহু বছর ধরে অবদান রেখে আসছে বাংলাদেশি শ্রমিকরা। বর্তমানে দেশটিতে বৈধভাবে কাজ করে প্রায় 9 লাখ বাংলাদেশি। এর বাইরে অনেকে আছেন অবৈধভাবে, যার সুনির্দিষ্ট হিসেব জানা নেই দুই দেশের কারোরই। কয়েক বছর আগে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে মালয়েশিয়া সরকার। সম্প্রতি অভিযানে আটক করা হয় প্রায় 52,000 অবৈধ অভিবাসীকে, যার মধ্যে রয়েছে অসংখ্য বাংলাদেশি। প্রবাসীরা বলছেন, অবৈধ অভিবাসীদের আটকের পরই তাদের জীবনে নেমে আসে দুর্বিষহ যন্ত্রণা। এই অপরাধের জন্য কিন্তু মালয়েশিয়ার আইনে তাকে নির্বেদ রাখার বা রওতান মারার কথা না, কিংবা হাতে শেকল পরানোর কথা না। কিন্তু আমরা দেখি যে বাংলাদেশিদেরকে এয়ারপোর্টে গরু ছাগলের মতো হাতে শেকল পরিয়ে ডিপোর্টেশন সেন্টার থেকে পাঠানো বলেন, কিংবা তাদেরকে যে রওতান মারে, এগুলো সবই আমরা বাংলাদেশিদের প্রতি দেখে আসলে। কিন্তু কেন এত বাংলাদেশি শ্রমিক আটক হচ্ছেন মালয়েশিয়ায়? সংশ্লিষ্টরা বলছেন, আটককৃতদের বড় অংশই মূলত অবৈধভাবে দেশটিতে পাড়ি জমিয়েছেন। কারো ভিসার মেয়াদ শেষ হলেও নবায়ন করতে পারছেন না, কারো বা নেই ওয়ার্ক পারমিট। তবে সাম্প্রতিক সময়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে জঙ্গি অভিযোগে গ্রেফতার। এইটার কারণে মালয়েশিয়ান অথরিটি তারা আরও খুব কেয়ারফুল হয়ে গেছে এবং তারা এয়ারপোর্ট থেকে অনেক বাংলাদেশিদেরকে তারা ফেরত পাঠাচ্ছে এবং বৈধ কাগজ থাকা সত্ত্বেও শুধু সন্দেহবশত কারণে। বাংলাদেশ এম্বাসিতে পাসপোর্ট জমা দেয়, সেই পাসপোর্টটা তারা সময় মতো পায় না। আর সেই পাসপোর্টটা সময় মতো না পাওয়ার কারণে তারা অনেক সময় ওভাররেস্ট থাকাকালীন যখন অ্যারেস্ট হয়, এই পরিমাণটাই আসলে বেশি। কারাগারে আটক শ্রমিকদের বাংলাদেশি পরিচয় নিশ্চিতে দূতাবাসের সহায়তার প্রয়োজন হয় সবচেয়ে বেশি, কিন্তু সেখানে অসহায় পাসপোর্টবিহীন এসব শ্রমিকরা। জনবল সংকটে দূতাবাসের সেবা থেকে বঞ্চিত হচ্ছে তারা। আটক শ্রমিকদের তথ্য পেতেই পেরিয়ে যায় কয়েক মাস। আইনি সহায়তা, এমনকি আইনজীবী নিয়োগেও পড়তে হয় ভাষাগত জটিলতায়। লক্ষ লক্ষ প্রবাসীরা বসবাস করছে, তাদের এই 500-600 কিলোমিটার পথ এসে এই কনসুলেট সেবা নেওয়া সম্ভব হয় না। তো আমাদের দীর্ঘদিনের একটা দাবি যে এইসব স্টেটগুলোতে যেন স্থায়ী কনসুলেট স্থাপন করা হয়। হিসেব বলছে 2016 থেকে 2021 সাল পর্যন্ত 1 লাখেরও বেশি বাংলাদেশি জেল খেটে খালি হাতে দেশে ফিরেছেন। এখনো আটক হাজার হাজার প্রবাসী। তবে অনেকেই বিমান ভাড়া জোগাড় করতে না পেরে আটক আছেন জেলে। কারাবাস শেষ হওয়ার পরেও তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হয় বিভিন্ন মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের ক্যাম্পগুলোতে। এবং এর মূল কারণ হচ্ছে আমাদের দেশের দূতাবাস প্রতিনিয়ত তারা এই খোঁজ খবরগুলো রাখেন।
বিশ্লেষকরা বলছেন সম্ভাবনাময় এই শ্রমবাজারটি টিকিয়ে রাখতে উদ্যোগ নিতে হবে সরকারকে, বাড়াতে হবে দূতাবাসের জনবল, নিশ্চিত করতে হবে আইনি সহায়তা। প্রধান উপদেষ্টার সফরে এসব সংকট সমাধানে আলোচনা হবে আশা বিশ্লেষকদের। আমরা কি শুধু মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে শুধু রেমিটেন্স পাওয়া দিয়েই কি শুধু মূল্যায়ন করব, নাকি তাদেরকে একটা সার্ভিস ওরিয়েন্টেডের মাধ্যমে যেটা রেমিটেন্সও আনবো, একেবারে তাদের ভালোবাসাটাও আনবো। প্রতি বছর মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স আসছে বাংলাদেশে, সেই বাজার সম্প্রসারণের সুযোগ আছে আরও। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম আসলে মালয়েশিয়ার শ্রমিকরা কি পরিমাণ সংকটে আছে, দুর্বিষহ জীবনযাপন করছে নানান কারণে। সেখানে আসলে তাদের নিজেদের যেমন ভুল রয়েছে, তেমনি বাংলাদেশ দূতাবাসের গাফিলতি রয়েছে, অবহেলা রয়েছে, এবং মালয়েশিয়ান সরকারেরও বেশ কিছু সমস্যা আছে, সিন্ডিকেটের দৌরাত্ম্য আছে। সব কিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই। আপনাদের সাথে এরই মধ্যে পরিচয় করিয়ে দিয়েছি, দুজন অতিথি আছেন। আমি শুরুতে যেতে চাই জনাব ফখরুল ইসলাম আপনার কাছে। এই মুহূর্তে আসলে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর করছেন এবং আশা করা হচ্ছে যে সেখানে আসলে এই বিষয়গুলো নিয়ে, সংকটগুলো আমরা সবাই জানি দীর্ঘদিনের সংকট, সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনি কতটা আশা করেন যে এই সফরের মাধ্যমে সংকট সমাধান কতটুকু সম্ভব হবে? মানে আরো স্পেসিফিক্যালি যদি আমি জিজ্ঞেস করি যে আপনার এই সফরে আসলে কি বিষয়, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আসলে কি আলোচনাগুলো করা উচিত, বাংলাদেশের পক্ষ থেকে আসলে কোন ধরনের প্রস্তাবনা বা চাওয়ার জায়গাটা থাকা উচিত? ধন্যবাদ আপনাকে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই মুহূর্তে মালয়েশিয়া সফর করছেন। আমরা প্রত্যাশা করি ওনার এই সফরটা 100% সাকসেসফুল হবে। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আপনারা জানেন, যেটা আপনি বলছিলেন ইতিমধ্যে দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে। তো মূলত দুইটা প্রবলেম, একটা হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী যাওয়ার ক্ষেত্রে যে সিন্ডিকেট প্রথা, এটা একটা প্রবলেম। আর একটা হলো কর্মীরা যাওয়ার পরে সেখানে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছে। তো এখানে আমি দুটো বিষয়কে অ্যাড্রেস করতে চাই। প্রথম কথা হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিন থেকে যে সিন্ডিকেটের যে দৌরাত্ম্য ছিল, অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন খরচ হয়েছিল, এবং সেখানে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার একটা এমইউ ছিল যে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে, কিন্তু দেখা গেল যে ওই সিলেকশনটা কখনো স্বচ্ছতার ভিত্তিতে হয় নাই। সেখানে বরং 5 কোটি টাকার বিনিময়ে লাইসেন্স সিলেকশন একটা গোষ্ঠী করেছে, বিজনেসম্যানদের মধ্যে একটা গোষ্ঠী এই কাজটা করেছে। বিশেষ করে FW CMS এর যারা হর্তাকর্তা তারা এই কাজটা করেছে, এবং সাথে সাথে কর্মীদের থেকে প্রায় 1.5 লক্ষ করে অতিরিক্ত চাঁদা কিন্তু তারা নিয়েছিল। বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে, 2 সেশনে প্রায় 8 লক্ষ কর্মী গিয়েছে। আমরা দেখেছি প্রায় 12,500 কোটি টাকা এখানে অনিয়ম দুর্নীতি হয়েছে। তা আমরা সেই জায়গাটাতে মাননীয় প্রধান উপদেষ্টার কে আমরা আকুল আহ্বান করতে চাই। এই ক্ষেত্রে এই যে সিন্ডিকেট প্রথা সাবেক সরকারের আমলে হয়েছিল এবং অনিয়ম দুর্নীতি হয়েছিল, সেটা বন্ধ করতে হবে। এবং মালয়েশিয়া অন্য 14টা কান্ট্রি থেকে যেভাবে শ্রমিক নিয়ে, ঠিক একইভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে বলে আমরা প্রত্যাশা করি। এবং প্রয়োজনে বাংলাদেশ থেকে কর্মীরা যাতে বেশি টাকা দিতে না দিতে হয়, এবং রিক্রুটিং এজেন্সি যাতে বেশি করে অতিরিক্ত কোনো টাকা চার্জ করতে না পারে, সেই জন্য একটা আমাদের যে আছে, একটা অ্যাপসের মাধ্যমে, আমরা বুয়েটের মাধ্যমে একটা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারি কর্মীদের। সেই রেজিস্ট্রেশনকৃত কর্মীদের থেকে সুনির্ধারিত যৌক্তিক নির্ধারিত টাকাটা ব্যাংকের মাধ্যমে, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে আমাদের রিক্রুটমেন্ট এজেন্সিকে দিতে পারে। এই একটা সিস্টেম যদি আমরা করে ফেলি, তাহলে কিন্তু অতিরিক্ত টাকা দিতে হবে না, এবং সিন্ডিকেটের যে টাকার জন্য সিন্ডিকেট করা হয় সেই সিন্ডিকেটও করতে পারবে না। এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে যদি মালয়েশিয়া একান্ত অনেক সময় বলে তারা যে আমরা এত বেশি লাইসেন্সকে হ্যান্ডেল করতে পারবো না, সেক্ষেত্রে কম যদি লাইসেন্স হয়, সেক্ষেত্রে কি হবে, একটা স্বচ্ছতা থাকতে হবে, একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, যেটা আমরা জাপানে কর্মী পাঠানোর জন্য একটা ক্রাইটেরিয়া, সেখানে কিছু সংযোজন বিয়োজন করে একটা ক্রাইটেরিয়া হতে হবে, সবার এখানে পার্টিসিপেট করার একটা সুযোগ থাকতে হবে। আমরা সেই জায়গায় সেখানে টাকার বিনিময়ে লাইসেন্স সম্পৃক্ত হবে, এটা কোনোভাবেই প্রত্যাশিত হতে পারে না, এবং এটাতে দুই দেশের সরকারের সুনাম নষ্ট হয়। বিশেষ করে বাংলাদেশের কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, আমাদের প্রফেসর ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যদি সাবেক স্বৈরাচারী সরকারের সিন্ডিকেট প্রথাকে এন্ডোর্সমেন্ট করে, এটা অত্যন্ত দুঃখজনক। মানুষ এটা কোনোভাবে গ্রহণ করবে না, এবং বাংলাদেশের মানুষ এই জিনিসটাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে বলে আমি মনে করি। দ্বিতীয়ত আমরা সেই জন্য আমরা এখানে বলতে চাই, সকল বৈধ রিক্রুটিং এজেন্সি সরকারের যৌক্তিক খরচের মধ্যে দিয়ে যেন কম পয়সায়
কর্মী পাঠাতে পারে সেই ব্যবস্থা আমাদের সরকারকে আমাদের সেটি নিশ্চিত করতে হবে। আপনার কাছে আবারও ফিরবো জনাব ফখরুল ইসলাম। আরেকটা বিষয় তো জানি, যারা জি আরেকটা বিষয় শেষ করতে চাই, যারা আমাদের অবৈধভাবে বিভিন্নভাবে মালয়েশিয়াতে আছে তাদেরকে বৈধকরণ কিন্তু কোনো কর্মী ইচ্ছাকৃতভাবে হয় না, এটা এমপ্লয়ারদের কারণে বিভিন্ন সময় হয়ে যায়। সেই জন্য আমরা মনে করি এখানে কর্মীদের খুব বড় দায় আছে, বিষয়টা এমন না হয়তো ওই সুনির্দিষ্ট এমপ্লয়ার তাকে কাজ দিচ্ছে না, সময় মতো তার ভিসা রিনিউ করছে না, অথবা আমাদের পাসপোর্ট পাইতে দেরি হচ্ছে, বিভিন্ন ইস্যুতে তারা মানে প্রতারণার শিকার হয়ে যায়। সেই জন্য আমি মনে করি সেখানে বাংলাদেশের মানসিক তাদের প্রতি আমাদের সহানুভূতি দেখানো উচিত। মাননীয় প্রধান উপদেষ্টার এই সফরে তাদেরকে যারা ইলিগাল আছে তাদেরকে লিগ্যাল একটা প্রেমের মধ্যে নিয়ে আসা হবে, এই প্রত্যাশা আমরা করছি। জি ধন্যবাদ। আমরা একটু জনাব আলামিন নয়ন আপনার কাছে যেতে চাই যে এই যে জনাব ফখরুল ইসলাম যে কথাগুলো বলছেন যে যেই ধরনের সমস্যাগুলোর কারণে আসলে তারা অবৈধ হচ্ছেন, এখানে রিক্রুটিং এজেন্সির যেমন দায় আছে, দালালদের দৌরাত্ম্য আছে, তেমনি শ্রমিকদেরও আসলে না জানার একটা বিষয় আছে, তারা আসলে বিষয়গুলো সম্পর্কে সচেতন না থাকার কারণে কিন্তু এই ভুলে হয়তো পা দিচ্ছেন। এই যে কর্মীদের প্রশিক্ষণের জায়গাটা এবং তাদেরকে তারা আসলে কি কাজে যাচ্ছেন বা ওখানকার ভাষা সম্পর্কে, ওখানকার আইন কানুন সম্পর্কে তাদেরকে স্বচ্ছ ধারণা দেওয়ার যে প্রক্রিয়া, সেটিতে নিশ্চয়ই আমরা পিছিয়ে আছি। সরকারের পক্ষ থেকে সেভাবে করা হচ্ছে না কেন, বা আপনারা যারা কাজ করছেন বেসরকারি পর্যায়ে আপনারা আসলে এটা নিয়ে কি সমস্যা ফেস করছেন এবং এই জায়গায় সরকারের আসলে কি করা বা কোনো পলিসিগত কোনো পরিবর্তন বা সংযোজন করার সুযোগ আছে কিনা? ধন্যবাদ ভাই। আমি যেটা বলতে চাইছি যে মালয়েশিয়াতে, শুধু মালয়েশিয়া না, বিভিন্ন দেশেই কিন্তু আসলে দক্ষ শ্রমিকদেরকে আমাদেরকে প্রেরণ করতে হবে। কারণ আমরা এখন মানে যত সময় যাচ্ছে কম্পিটিশনের জায়গা তৈরি হচ্ছে, শুধু বাংলাদেশ না, আরও যে আমাদের যে সাউথ এশিয়ার যে দেশগুলো আছে বা শ্রমিক প্রেরণকারী দেশ, তাদের মতো করে আমাদের দক্ষতা তৈরি করতে হবে। এখন এই জায়গায় কিন্তু রিক্রুটিং এজেন্সি এবং গভর্নমেন্টের কিন্তু যথেষ্ট ভূমিকা রাখতে হবে। কারণ কোনো রিক্রুটিং এজেন্সি যদি কোনো অদক্ষ শ্রমিককে যদি না পাঠায় বা তারা যদি সিলেক্ট করে যে না দক্ষ হয়ে আমরা পাঠাবো, বা এই যে আমাদের বর্তমান সময়ে যে মালয়েশিয়ার সাথে নতুন শ্রমবাজার খোলার যে আমরা সম্ভাবনাটা দেখতেছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমানে মালয়েশিয়া আছে এবং আমরা গতকালকেও জেনেছি তার প্রেস সচিব বলেছেন যে আমাদের সবথেকে বড় লক্ষ্য হচ্ছে যে শ্রমবাজারটি ওপেন করা, আবার যদি যেতে পারে। তো সেই জায়গায় কিভাবে আমরা দক্ষ কর্মীকে পাঠাতে পারি? আমরা যদি জাপানের বর্তমানে যে জাপানের কর্মী যাচ্ছে তাদের যদি অবস্থাটা দেখে দেখেন, তারা কত সুন্দরভাবে 6 মাসে ট্রেনিং করে তারা ভাষা শিখে কিন্তু যাচ্ছে। এই মডেলটা কেন আমি অন্য জায়গায় অন্য দেশের জন্য আমি ফলো করতে পারবো না? যদি দেখেন যে আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি, এখানে কেউ না, আমরা সবাইকে অর্গানাইজ হয়ে কিন্তু কাজ করতে হবে। এখানে রিক্রুটিং এজেন্সি, এখানে সরকার, এখানে এনজিওদের মানে ভূমিকা থাকতে হবে, যারা এইভাবে ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে যুক্ত করতে হবে এবং যে ধরনের কর্মীর চাহিদা আছে সেই ধরনের কর্মীকে মানে আমাদের অবশ্যই দক্ষ করে তারপরে পাঠাতে হবে। তাহলে কিন্তু অনেকাংশেই কিন্তু আমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। যদি বলি কেন হচ্ছে না, এই না হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা কিন্তু যতই বলি না কেন, ফখরুল ভাই বলেছে যে এখানে স্বচ্ছতা আনতে হবে, সিস্টেমের কথা বলেছে যে কিভাবে টাকা পয়সা লেনদেন হবে, কিন্তু আমরা যতই এই বিষয়ে অ্যাওয়ারনেস করি, যতই বোঝাই, ওই মানুষটা কিন্তু সেই গ্রামের ওই মানে যে আমরা বলি মধ্যস্বত্বভোগী বা গ্রামের যে দালাল হিসাবে আমরা যে যাদেরকে আমরা করি বা যারা সাব এজেন্টের কাজ করছে ওদের কাছে যাচ্ছে এবং রিক্রুটিং এজেন্সি পর্যন্ত ওদের কাছেই কিন্তু পৌঁছাচ্ছে, হচ্ছে যে ওদের হাত ধরেই কিন্তু আসতেছে। তো ওই জায়গাটাকে যদি আমরা ভাঙতে পারি, এবং অবশ্যই আমরা আশা করেছিলাম যে নতুন সরকার আসছে, যেহেতু আগে নির্বাচিত সরকার ছিল, অনেক পলিটিক্যাল একটা ঝামেলা ছিল, তাদের দৌরাত্মের কারণে আমরা মানে সিস্টেমটা দেখতে পারি না। কিন্তু এই সরকার থাকা অবস্থায় যদি সিস্টেমটা ডেভেলপ না করা যায়, কিভাবে একজন কর্মী তার বাড়ি থেকে শুরু করে কিভাবে একবারে কর্মক্ষেত্রে যাবে এবং নিরাপদে কিভাবে দেশে ফিরবে, পুরো সিস্টেমটাকে ডেভেলপ যদি না করতে পারি, এটা যদি দালাল মুক্ত না করতে পারি, সিন্ডিকেট মুক্ত না করতে পারি, দেখেন আজকে সিন্ডিকেটের কথা শুনছি, বিগত সরকার সময়ও সিন্ডিকেট দেখেছে। যদি সিন্ডিকেটই হয়ে থাকে তাহলে যে 2700+ রিক্রুটিং এজেন্সিকে গভর্নমেন্ট অনুমোদন দিল, তাহলে বাকিদের অপরাধ কি?
তাদেরও তো সরকারি অনুমোদন নিয়েছে, তাদেরকে সরকারি ফি দিতে হয়েছে, তারা সরকারি ফি নিয়ে কাজ করছে, মানে তাদের অপরাধটা কি? যদি এই কয়জনই থাকতে হয় তাহলে এতগুলো এজেন্সি তো দরকার নেই। তাহলে এই এজেন্সিগুলোকে মানে সরকার কেন মানে নতুন নতুন আরো এজেন্সি দিচ্ছে? যদি দিতেই হয় তাহলে এই সিন্ডিকেটই করতে হবে, কারণ সিন্ডিকেটের আমরা দেখেছি, পূর্বেও দেখেছি, কয়েকবারই দেখেছি, কিন্তু খুব যে ভালো রেজাল্ট তা কিন্তু না। তো এই জায়গাটায় অবশ্যই রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, নীতি নির্ধারকদের দায়িত্ব নিতে হবে, সবার অংশগ্রহণ থাকতে হবে এই জায়গাটায়, কারণ সবারই অধিকার আছে। আমরা অধিকারের কথা বলতেছি, আমরা মানে বৈষম্যের কথা বলি তো আমাদের আজকে এই সরকারের মানে গত সরকারকে যেতে হয়েছে বৈষম্য। কিন্তু দেখেন রিক্রুট এজেন্সিদের মধ্যে সিন্ডিকেট একটা আছে, যে সিন্ডিকেট করেছে যে যত টাকা গভর্নমেন্টকে ফি জমা দিয়েছে, আর যে সিন্ডিকেটের মধ্যে নাই সেও কিন্তু সেম গভর্নমেন্টকে কিন্তু একই টাকাই জমা দিয়েছে, দিয়ে তারা কিন্তু লাইসেন্স নিয়েছে। ফখরুল ভাই আরো ভালো বলতে পারবে এটাতে। তো তাহলে তাদের অপরাধটা কি? তারা কেন মানে সরকারি অনুমোদন নিয়ে তারা কেন এই জায়গায় যুক্ত হতে পারবে না? তো সকলকে উদ্যোগটা নিতে হবে এবং সবচেয়ে এই রোলটা প্লে করতে হবে আমাদের রাষ্ট্রকে। জি, একটি কথা আসলে জনাব নয়ন আপনি বললেন যে পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আমরা জানি এগুলো আসলে সবার কাছেই পরিষ্কার কারা কারা এই সিন্ডিকেটের সাথে জড়িত ছিল। সরকারের সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ের যেই মন্ত্রী এমপিরা ছিলেন তারা এই সিন্ডিকেটের সাথে জড়িত হয়ে পড়েছে। কিন্তু এই সরকারের আমলে আসলে এই সিন্ডিকেট ভাঙতে না পারা এবং এখানে একটি স্বচ্ছতা আনতে না পারা আসলে অনেক দুঃখজনক একটা ব্যাপার। এই প্রসঙ্গ নিয়ে আমি জনাব ফখরুল আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে সরকার যে এই জিনিসটা করতে পারলো না বা করতে পারলেও আসলে কতটুকু করতে পেরেছে, আপনার কাছে নিশ্চয়ই এর হিসেবটা থাকার কথা যে গত এক বছর আসলে কেমন পরিবর্তন হয়েছে, মানে কোনো পরিবর্তন কি আসলে সেভাবে হয়েছে, অথবা এখন যারা আসলে কাজ করছে মালয়েশিয়ান বাজারে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে, শুধু মালয়েশিয়া না অন্যান্য সকল কর্মী পাঠানোর ক্ষেত্রে সে জায়গায় গুণগত কোনো পরিবর্তন কি হয়েছে কিনা? না, ধন্যবাদ। আপনি যেটা বলেছেন বিশেষ করে মালয়েশিয়া শ্রমবাজারে কোনো পরিবর্তন হয় নাই, বরং আমরা দেখতে পাচ্ছি সাবেক সরকারের আমলে যারা এই অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল তাদের অনেকে দেশের নাই, দেশের বাইরে থেকেই তারা কিন্তু এভাবে কাজগুলো করছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সোর্সের মাধ্যমে তাদের সাথেই আমাদের নীতি নির্ধারক অনেক লোকের সাথে বিভিন্নভাবে যোগাযোগ হচ্ছে। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে সরকারের যে ইনিশিয়েটিভ নেওয়া দরকার, আমাদের এই যে মন্ত্রণালয়, ইভেন কি আমাদের বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে বিশ্বব্যাপী তার যে খ্যাতি সুনাম যশ, এবং বিশেষ করে মালয়েশিয়ান মাননীয় প্রধানমন্ত্রী ওনার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু, সেই বিষয়টা ব্যবহার করে, সেই রিলেশনশিপটা ব্যবহার করে আমরা মনে করি, আমরা আশান্বিত হয়েছিলাম যে বাংলাদেশের যে শ্রমবাজারে যে অরাজকতা হয়েছিল, অনিয়ম দুর্নীতি হয়েছিল, অতিরিক্ত অভিবাসনের কারণে কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে কথাটা নয়ন ভাই বললেন যে এখানে প্রায় 90% 95% রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু আপনার বৈষম্যের শিকার হয়েছিল। তাহলে তাদেরকে কেন রিক্রুটমেন্ট এজেন্সি দেওয়া হলো? তাদের ফিট তো সবকিছু তো একই, তাদেরকে কিন্তু কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না সেখানে। তো এই জায়গাটাতে আমরা মনে করি এখনো আমরা হতাশ হই নাই। আমরা আশা করছি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা এবং অন্যান্য মন্ত্রী পরিষদে আলোচনা করবেন, সেই জায়গাটাতে আমরা প্রত্যাশা করছি একটা ভালো কিছু হবে। শুধু মার্কেট খোলার জন্যই খোলা হবে না, সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়ে কোনো মালয়েশিয়া শ্রমবাজার কোনো ব্যক্তি গোষ্ঠী বা কোনো ব্যক্তির স্বার্থের জন্য খোলা হবে না, যেখানে একটা সিস্টেমকে 5,000 রিঙ্গিট সমপরিমাণ টাকা দিতে হবে, সিন্ডিকেট চক্রকে 1.5 লক্ষ টাকা সমপরিমাণ টাকা দিতে হবে বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা আশা করছি সেই জায়গাটাতে এই সিন্ডিকেট যদি বন্ধ হয়, কমপক্ষে একজন কর্মী মিনিমাম 1.5 লক্ষ টাকা প্রথম কথাতেই সে তার কমে যাবে। কিন্তু এরপরে যদি আমরা যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছি, বিশেষ করে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা স্মারকলিপি দিয়েছি, প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে আমরা স্মারকলিপি দিয়েছি, কয়েকবার দিয়েছি আমরা, এবং আমরা সেখানে স্পষ্ট বলেছি আমাদের সাবেক সরকারের আমলে সিন্ডিকেটে কি অনিয়ম দুর্নীতি হয়েছিল এবং এটা যদি সিন্ডিকেট না করে তাহলে কি হবে। এরপরে আমরা বলেছিলাম আমাদের করণীয়টা কি, আমরা এখান থেকে কিভাবে পুনরুদ্ধার হতে পারি। সেখানে আমরা একটা অ্যাপসের মাধ্যমে, বুয়েটের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, ডাটা রেজিস্ট্রেশনের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে সুনির্দিষ্ট টাকা, যৌক্তিক টাকাটা আমরা নেওয়ার কথা বলেছি যাতে অতিরিক্ত খরচ না হয়। এমইও পরিবর্তনের কথা আমরা বলেছি যে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে না, আগে করে নাই, যদিও এমইউতে ছিল, করছে বিশেষ ব্যক্তি টাকার বিনিময়ে করেছে।
সেই জায়গাটাতে বাংলাদেশ সরকার বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি সিলেকশন করবে, অথবা মালয়েশিয়ান এমপ্লয়ার সে কার কাছ থেকে লোক নেবে সেই সিলেকশন করবে। আমরা বলেছি এখানে স্বচ্ছতা থাকতে হবে, একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, এবং এখানে দুই দেশের সুনামের একটা সম্পর্ক জড়িত। বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা সুনাম এখানে বিশেষভাবে জড়িত। আগের সরকারের সিন্ডিকেট যদি এই সরকার এন্ডোর্সমেন্ট করে, তাহলে ডেফিনেটলি এই সরকার আগের সরকারের সিন্ডিকেটকে বহাল করার ইয়েতে তারা কিন্তু দায়ভার তাদেরকে কিন্তু নিতে হবে। আমরা এটাও বলেছি যদি মালয়েশিয়া সিন্ডিকেট ছাড়া, বিশেষ লাইসেন্স ছাড়া, গুটি কিছু লাইসেন্স ছাড়া করতে না চায়, প্রয়োজন একটা ওয়ান স্টপ সার্ভিস করেন বয়েসেসের মাধ্যমে সরকার নিয়ন্ত্রিত করবে। সকল রিক্রুটমেন্ট এজেন্সি বয়েসেসকে একটা তাদেরকে একটা ফি দিয়ে তাদের থেকে এনওসি নিয়ে তারা যেন কাজ করতে পারে। যে কাজটা সিন্ডিকেট করেছিল তাদেরকে 1.5 লক্ষ টাকা দিতে হয়েছিল, সেই কাজটা বয়েসেস করবে উইদাউট মানি, মিনিমাম একটা ফি দিয়ে, এরকম আমরা বলেছি। তা আমরা সেই জায়গাটাতে বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টার এই সফরে আমরা মালয়েশিয়ার শ্রমবাজারের সংকটটা ইনশাল্লাহ কাটবে আশা করছি, আমরা এই প্রত্যাশা করছি। আর যদি না কাটে সেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, খুবই কষ্টকর, এবং আমাদের এই দেশ এবং জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে, এবং এই সরকার ভীষণভাবে তাদের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হবে। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই অন্যান্য দেশের ক্ষেত্রেও ঠিক একইভাবে কোনো প্রকার সিন্ডিকেশন না করে, বরং যে কথাটা নয়ন ভাই বলেছেন তাদের স্কিলনেসটা বৃদ্ধি করে আমরা 105টা আমাদের টিটিসি আছে, টিটিসি গুলোতে এই ট্রেনিং দিয়ে তাদেরকে স্কিল করে আমরা কর্মীদেরকে পাঠানোর জন্য আমাদের বন্দোবস্ত করতে হবে। এটা আমাদের জন্য আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের এই $30 বিলিয়ন এই সেক্টর, যে এইটা যেখানে অলরেডি 30 বিলিয়ন এখন আসছে, সেই সেক্টরটাকে আমাদের সরকারি বাঁচাতে হবে। অনেক ধন্যবাদ জনাব ফখরুল ইসলাম। আমরা আবারও আলামিন নয়ন আপনার কাছে যেতে চাই যে শুধু মালয়েশিয়া না, আসলে মধ্যপ্রাচ্যের যে শ্রমবাজার, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার, আসলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ আসে, যেটি আসলে আমরা প্রতিবেদনে দেখছিলাম যে আমরা আসলে এই শ্রমবাজারটিকে শুধুমাত্র রেমিটেন্স আসার যে একটি পাথওয়ে হিসেবে আমরা দেখি, কিন্তু তাদের যে সুরক্ষার জায়গাটা, তাদেরকে সম্মান দেওয়ার জায়গাটা, এবং তাদের যে ন্যায্য দাবি আছে, যেই অধিকার আছে, সেটির ক্ষেত্রে আসলে আমরা কখনোই তাদেরকে আসলে সেই সম্মান বা তাদেরকে সেই সেবাটা দিতে পারিনি। সেই জায়গাটাতে এই যে যারা এখন অবৈধভাবে আছেন বা বিভিন্ন কারণে সেখানে আটক আছেন বা কষ্টে আছেন, চাকরি ওয়ার্ক পারমিট ছাড়া আছেন, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের, আমরা প্রতিবেদনে দেখলাম যে দূতাবাসে কর্মী সংকট, এইগুলো কেন থাকবে? তাহলে আমরা যে তাদের কাছ থেকে এত টাকা আনছি, সেটা দিয়ে আমরা আসলে কি করছি, সেটা আমরা কোথায় ব্যয় করছি? আমরা জানি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 450 কোটি টাকা মাত্র বরাদ্দ দেওয়া হয়। মানে এই তাদের কাছ থেকে আমরা কি শুধুমাত্র রেমিটেন্সই আনবো, নাকি তাদের জন্য আসলে আমাদের করার আরো অনেক কিছু আছে এবং করা উচিত, সেই জায়গাটাতে বরাদ্দ বাড়ানো এবং সেখানে সরকারের নজর দেওয়া উচিত কিনা? দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনীতির খাত হচ্ছে যে আমাদের রেমিটেন্স। আমরা তাদেরকে কিন্তু আমরা সব সময় উৎসাহ দিচ্ছি, তোমরা বৈধ পথে রেমিটেন্স পাঠাও, তোমরা রেমিটেন্স পাঠাও, কিন্তু বাট তার কি অবস্থায় আছে, তার রেমিটেন্স পাঠানোর উপার্জন করতে তার কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু দেখি না। আমি যদি বলি, আমি একজন বিদেশ ফেরত কর্মী, প্রবাসীরা হচ্ছে মোমবাতির মতো, যতক্ষণ বিদেশে থাকে, যতক্ষণ তারা রেমিটেন্স পাঠায়, যতক্ষণ মোমবাতি আলো দেয়, ততক্ষণ সবাইকে আলোকিত করে রাখে। যখন ওটা নিভে যায় তখন তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আমার প্রবাসী ভাইয়েরা কিন্তু সেম একই অবস্থার মধ্যেই আছে। যতক্ষণ সে বিদেশে আছে ততদিন সে সোনার মানুষ, রেমিটেন্স যোদ্ধা, অনেক কিছু। কিন্তু যখন ফিরে আসছে, ফেরত আসা কর্মীদের, এই যে ফেরত আসা কর্মীদের যে বোবা কান্না, আমি বলি, কেউ কি শুনেছে কখনো? রাষ্ট্র কি শুনেছে? এত মানুষ ফিরতেছে, মিডল ইস্ট থেকে ফিরতেছে, মালয়েশিয়া থেকে ফিরতেছে, অন্যান্য দেশ থেকে ফিরতেছে, কেন ফিরতেছে? অপরাধটা কার? অপরাধ কি রিক্রুটিং এজেন্সির? অপরাধ কি এমপ্লয়ারের? অপরাধ কি আমার দূতাবাসের? না অপরাধ শ্রমিকের? না অপরাধ সিস্টেমের? এইটা যতক্ষণ পর্যন্ত না খুঁজে বের করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে আমরা সেই সমস্যার সমাধান দিতে পারবো না। আর আরেকটা বিষয় বলে, আপনি যেটা বলছিলেন যে আমাদের দূতাবাসের কথা, অবশ্যই আমার রেমিটেন্স চিন্তা করতে হলে কিন্তু আমাদের সার্ভিসের জায়গাটাও বাড়াতে হবে, আমার দূতাবাসের জনবল বাড়াতে হবে। আমি মালয়েশিয়ার শুধু এতক্ষণ পর্যন্ত আমরা দেখতেছি শ্রমবাজার ওপেন হবে, শ্রমবাজারে যে, কিন্তু দূতাবাসের কি ক্যাপাসিটি ডেভেলপ হবে? দূতাবাসগুলোর কি ক্যাপাসিটি ডেভেলপের জন্য কতগুলা মানুষ কাজ করবে? আপনি 30 লাখ
মানুষের শ্রমবাজারে মাত্র ধরেন যে 20-25 জন শ্রমিক মানে আমাদের কর্মকর্তারা যদি কাজ করে, তাহলে কিভাবে এটাকে সমস্যা সমাধানের জন্য কাজ করবে? তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমাদেরকে করতে হবে। অবশ্যই আপনি দেখেন যে আমাদের এই নজরদারি, আমাদের জবাবদিহিতা, আমাদের মনিটরিং এর অভাবে কিন্তু অনেক শ্রমবাজার সংকুচিত হয়েছে। ফখরুল ভাই বলতে পারবে, যেহেতু ফখরুল ভাই ডিরেক্ট এই শ্রমবাজার নিয়ে কাজ করে। আমরা ফিজির কত অনেক গল্প শুনেছিলাম, রোমানিয়ার গল্প শুনেছিলাম, অনেক ভালো ভালো দেশের গল্প শুনেছিলাম যে এই দেশে শ্রমবাজার ওপেন হচ্ছে, ওখানে যাবে, অনেক সম্ভাবনা। কিন্তু একমাত্র আমি বলবো, যেহেতু আমি সরাসরি শ্রমিকদের নিয়ে কাজ করি, যে যারা বিশেষ করে ফিরে আসা কর্মীদের নিয়ে কাজ করি, কোনো রকমের মনিটরিং, জবাবদিহিতা বা কোনো ধরনের পদক্ষেপ এখনো দেখা যায়নি যারা ফিরে আসছে তাদের ভয়েসটাকে শোনার জন্য। কেন তারা ফিরতেছে, কেন তাদের, বরঞ্চ যেটা বলা হয় যারা ফিরে আসে তাদের উপরই অভিযোগ দেওয়া হয়। আচ্ছা, সবাই কি এই অভিযোগের অভিযুক্ত? সবাই কি অপরাধ করেছে? আপনি দেখেন না, কোনটা শ্রমিকের অপরাধ হলে শ্রমিককে সেটার জন্য জবাবদিহিতার মধ্যে নিয়ে আসেন। কিন্তু এখন পর্যন্ত এই যে সৌদি আরব থেকে গত বছর 50,000-এর বেশি বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে, আপনি তারপরে দ্বিতীয় হচ্ছে মালয়েশিয়া, এরপরে হচ্ছে এবছর কিন্তু সর্বোচ্চ সৌদি আরব, অলরেডি 25,000 মানুষকে ডিপোর্ট করা হয়েছে। এই যে 25,000 মানুষকে কেন ডিপোর্ট করা হলো, এর কি কারণ কি আমার সরকার, আমার নীতি নির্ধারকরা খুঁজে বের করেছে? শুধু আমরা একটা জায়গায় আছি, শ্রমিক পাঠাতে হবে, শ্রমিক পাঠাতে হবে। শ্রমিক পাঠাতে হলে কি লাভটা কার? হয়তো বা রিক্রুটিং এজেন্সি, ওই দেশের এমপ্লয়ারের, সরকার এখানে পাচ্ছে, সার্ভিস চার্জ পাচ্ছে, তাদের লাভ। কিন্তু আমার মাইগ্রেন্ট ওয়ার্কার, আমার প্রবাসী ভাইদের কতটুকু এই জায়গায় ইফেক্টিভ হচ্ছে? শুধু যাওয়া না, এর সেবাটাও নিশ্চিত করতে হবে, সার্ভিস নিশ্চিত করতে হবে সরকারকে, এবং সিস্টেমটা ডেভেলপ করতে হবে। আপনি এয়ারপোর্টে ফিরে আসার পরে আপনার অনেকের কাছে আমি শুনতে দেখেছি যে বলে, কেউ তো আমার কাছে অভিযোগ করে না। কেন অভিযোগ করবে? আপনি তার কাছে যান, শোনেন, কারণ এটা ওই ব্যক্তির ইমেজ না। একটা কর্মী ফিরে আসলে বা ওই কর্মী যদি ওই দেশে অপরাধ করে, এই যে মালয়েশিয়ার দেখেন, শ্রমবাজার বন্ধ হওয়ার পিছনে পর থেকে যেভাবে ট্যুরিস্ট বিষয়ে, ভিজিট বিষয়ে যেভাবে মানুষ যাওয়া শুরু করেছিল, যেভাবে মালয়েশিয়া এয়ারপোর্টে গিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন ধরে ধরে ফেরত পাঠালো, ভাই এটা কি ব্যক্তির সমস্যা? আমার রাষ্ট্রের কিন্তু ইমেজ, আমার রাষ্ট্রের সমস্যা। একটু খুঁজে দেখেছি তাদেরকে কারা পাঠালো, তারা কিভাবে এয়ারপোর্ট ক্রস করলো, কারা এটার সাথে জড়িত ছিল, কোন সিন্ডিকেটটা কাজ করেছে। এমনকি গত মাসের আমরা শেষের দিকে দেখেছি যে 16 জনকে ফাইন্ড আউট করেছিল মালয়েশিয়ান ইমিগ্রেশন, যাদের ইমিগ্রেশন সিলটাও ছিল ফেক। এই সিলটা তারা কোথা থেকে ব্যবহার মানে পাইলো, এটাকে আমরা খুঁজে দেখেছি। আমরা শুধু দেখছি কিভাবে যাবে, কিভাবে এদেরকে পাঠাতে পারলেই হবে, এই জায়গাটা আমরা। কিন্তু অবশ্যই রাষ্ট্রকে এই উদ্যোগগুলো নিতে হবে, রাষ্ট্রের ইমেজের জন্য, আমাদের শ্রমবাজারগুলো ওপেনের জন্য। আমাদের এই উদ্যোগগুলো যদি না নিই, সমস্যাগুলোর যদি না খুঁজে, যতই আমরা শ্রমবাজার করে আলটিমেটলি গিয়ে দেখবেন যে আবার ফিরে আসছে। আমাদের গত ঈদে মালয়েশিয়া থেকে এখনো কর্মহীন অবস্থা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা বুঝতে পেরেছি যে এই সমস্যাগুলো আছে এবং সেই সমস্যাগুলোর সমাধানে আসলে সেইভাবে কোনো পদক্ষেপ আমরা দেখি না। এটা আসলে দুঃখের বিষয়, আমাদের শেষ করতে হবে। জনাব ফখরুল, আপনি কি খুব সংক্ষেপে এই বিষয়টাতে খুব ছোট করে যদি বলতে চান? আমাদের যে শ্রমবাজারটা সারা পৃথিবীব্যাপী যেভাবে আমাদের যে শ্রমবাজারটা, এটাকে জাতীয়ভাবে সর্বোচ্চ গুরুত্ব আমাদের দিতে হবে এবং এখানে যে অনিয়ম দুর্নীতিগুলো বন্ধ করতে হবে এবং এখানে সকল প্রকার সিন্ডিকেট বন্ধ করতে হবে। এখানে আমাদের কর্মীদেরকে ট্রেন আপ করতে হবে, স্কিল তৈরি করতে হবে বেশি, এবং এটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আমাদের একদম স্কুল লেভেল থেকে কিন্তু যাতে কারিগরি শিক্ষায় দক্ষ হয় সেখানেই একটা সাবজেক্ট সংযুক্ত করতে হবে। এবং আমরা আমাদের যে টিটিসি গুলো আছে সরকারিভাবে, এই টিটিসি গুলোকে প্রপার ইউটিলাইজ করা দরকার। এবং সেক্ষেত্রে আমাদের যদি স্কিল ম্যান পাওয়ার হয় সেক্ষেত্রে যেতে পয়সা কম লাগে, তারা বেতন বেশি পায়। আনস্কিলের ক্ষেত্রে যেতে পয়সা বেশি লাগে এবং সেখানে যাওয়ার পরও তারা কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম ফেস করে এবং তারা সেই প্রবলেম ফেস করে তারা সেখান থেকে তারা ভালো কিছু করতে তাদের জন্য খুব কষ্ট হয়, কিন্তু স্কিলেরা সেটা পারে। সেই জন্য আমরা মনে করি শ্রমবাজারটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের শ্রম উইং গুলোকে সাজাতে হবে। সেখানে আমাদের কর্মী স্বার্থ সংরক্ষণের জন্য সেখানে কিন্তু আমাদের লিগ্যাল উইংস করা দরকার।
আর যেসব ক্ষেত্রে যেটা নয়ন সাহেব বলেছেন যে এই ইলিগাল বিভিন্ন বিষয় যাচ্ছে অথবা ভিজিট বিষয় যাচ্ছে, গিয়ে সেখানে কাজ করার চেষ্টা করছে, ভিজিট বিষয়ে কারা যাবে, তারা কারা এলিজিবল, আমি মনে করি দুই দেশের সরকারের সাথে আলোচনা করে তাদেরকে আগে ক্রাইটেরিয়া ঠিক করে, বিশেষ করে তার এমবাসি বুঝবে যে তার ভিজিট ভিসা সে পাবে কিনা, পাওয়ার যোগ্যতা আছে কিনা, সেই বিষয়টা দেখেই তাকে যেন ভিজিট ভিসা দেয়। ভিজিট ভিসা দেওয়ার পরে বৈধ ভিসা পাওয়ার পরেও কিন্তু সেখান থেকে ফেরত আসাটা তার জন্য বিব্রতকর এবং আমাদের দেশের জন্য চরম বিব্রতকর। সর্বশেষ শুধু আমি এটুকু বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে আছেন এবং আমাদের ক্যাবিনেটের অনেক লোকজন আছে, মন্ত্রী আমাদের উপদেষ্টা মহোদয় আছেন। মালয়েশিয়া শ্রমবাজারের সাবেক সরকারের আমলে যে অনিয়ম, দুর্নীতি এবং সিন্ডিকেট হয়েছিল, সেই অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট প্রথা বাতিল করে সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সির জন্য এবং কর্মীরা যাতে কম খরচে মালয়েশিয়া শ্রমবাজার যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আবারও বিনীত অনুরোধ করছি। অনেক ধন্যবাদ জনাব ফখরুল ইসলাম আপনাকে এবং আলামিন নয়ন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম মালয়েশিয়ার শ্রমবাজারের নানান সংকট এবং সম্ভাবনা নিয়ে। আমরা এই মুহূর্তে নিচ্ছি বিরতির পর আবার ফিরছি, সাথে থাকবেন আশা করছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দেশের ব্যাংকিং খাতে বিতরণকৃত ঋণের ৮৬% যাচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে, সবচেয়ে কম ঋণ পাচ্ছে সিলেট বিভাগ। এতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, বড় শিল্পগোষ্ঠীকে বেশি ঋণ দেওয়ার ফলে SME খাতের ঋণের প্রবাহ কমেছে। ব্যাংকগুলোকে ক্ষুদ্র ঋণ বিতরণ বাড়ানোর পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে গেল ১.৫ দশকে কয়েকটি বৃহৎ শিল্পগোষ্ঠী নামে বেনামে বিপুল অঙ্কের ঋণ নিয়েছে দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে। BIBM এর গবেষণা বলছে, গেল বছর ব্যাংকগুলো তাদের মোট ঋণের ৭২% বেশি দিয়েছে বৃহৎ শিল্পগোষ্ঠীকে, মাত্র 12% ঋণ পেয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ঋণের ৯১%ই দেওয়া হয়েছে শহরের গ্রাহকদের, এতে বেড়েছে বৈষম্য। More than 86% লোন ঢাকা চট্টগ্রামের মধ্যেই সীমাবদ্ধ। এগুলোকে আরো অন্যান্য জায়গাতেও পৌঁছে দিতে হবে। আমাদের সারা বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে বা বিভাগ আছে, সব জায়গাতেই আমাদের ক্রেডিট গুলো সঠিকভাবে পৌঁছে দিতে হবে। আর ঋণ নেওয়ার পর অনেকেই সময়মতো পরিশোধ না করায় খেলাপি বাড়ছে প্রতি প্রান্তিকে। হিসেব বলছে, জুন মাস শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫,৩০,০০০ কোটিতে। ব্যাংকাররা বলছেন, সুশাসনের ঘাটতির কারণে বেড়েছে ঋণ খেলাপি। সময় এসেছে ইচ্ছাকৃত ও প্রকৃত খেলাপি আলাদা করার। সেই সাথে রাজনৈতিক বিবেচনায় ঋণ বিতরণ বন্ধ করা ও ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন তারা। জায়গায় টাকা দিতে চায় মোস্ট লাইকড সেক্টর, যেমন ট্রেড এন্ড কমার্স আছে, তারা 79.41% ব্যাংকার বলেছে এখানে তারা খুব লাইক করে তো টাকা দিতে, RMG কে টাকা দিতে, আবার ট্রান্সপোর্টকে টাকা দিতে তারা পছন্দ করে না। খুবই স্মল অ্যামাউন্ট আমরা রিয়েল এস্টেট লিকুইডেট করে আমরা রিকভার করতে পারি। তাহলে ব্যাংকগুলো যে 40% বলছে রিকভার করছে আপনার রিয়েল এস্টেট লিকুইডেট করে, তার রাইট অফ লোন, আই ডোন্ট বিলিভ দিস। আমার অভিজ্ঞতা তা বলে না। ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ বিতরণ জোর না দিলে ব্যাংকিং খাত টেকসই ও আমানতকারীদের আস্থা ফিরবে না বলেও জানান বিশ্লেষকরা। তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম। মিনা ফিরদৌস, নিউজ 24, ঢাকা। যাব শেয়ার বাজারের খবরে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে। সরাসরি দেখে আসতে চাই লেনদেনের এই মুহূর্তের পরিস্থিতি। লেনদেন কিছুটা নেতিবাচক ধারা আমরা দেখছি। ৫,৩৩৫ পয়েন্টে অবস্থান করছে DSE-X ইন্ডেক্স, কমেছে ৮.৭ পয়েন্ট। DSE সরিয়া ইন্ডেক্স কমেছে ৪ পয়েন্টের মতো, অবস্থান করছে ১,১৫৮তে। DS30-র অবস্থান ২,০৬০ পয়েন্ট, কমেছে ৬.৫ পয়েন্ট। লেনদেনের পরিমাণও কিন্তু বেশ কমেছে, ৫০০ কোটির নিচে নেমে এসেছে লেনদেন এবং এখন পর্যন্ত হয়েছে ৪৮৭ কোটি টাকা। লেনদেনে অংশ নেয় কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর কমেছে, ১৭০টি বেড়েছে ১৪৬টি এবং অপরিবর্তিত আছে ৮১টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, বরাবরের মতো মুদ্রা এবং স্বর্ণ রূপার বাজারের যে দরদাম সেটিও আপনাদেরকে জানাতে চাই। শুরুতে মুদ্রা বাজারের যদি আমরা দেখি মুদ্রার বিনিময় মূল্য আজকে ২২ ক্যারেট মার্কিন ডলার কেনা হচ্ছে আজকে ১২২ টাকায়, বিক্রয় ১২৩। ইউরো ১৩৫ টাকায় কিনে ১৪০ টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর ১৫৫, বিক্রয় ১৬২। চীনা ইউয়ান
15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা 30, বিক্রয় 32 টাকা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 38 পয়সায়, বিক্রয় 1 টাকা 45 পয়সা। আমরা যদি সোনার দাম দেখি, বেশ কিছুদিন ধরে স্থিতিশীল অবস্থায় আছে এবং প্রতি ভরির দাম 22 ক্যারেট যে সোনা বাংলাদেশের বাজারে সবচেয়ে ভালো মানের যে সোনাটি পাওয়া যায় সেটি প্রতি ভরি 1,71,600 টাকায় বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম 1,63,797, 18 ক্যারেটের দাম পড়ছে 1,40,000 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,16,126-এ। যদি রূপার দরদাম দেখি আমরা, 22 ক্যারেট রূপা প্রতি ভরি 2,811 টাকায় বিক্রি হচ্ছে, 21 ক্যারেট 2,683, 18 ক্যারেটের দাম পড়ছে 2,298 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। দর্শক, এর সাথে আরও একটি বিরতির সময় হয়েছে, সাথেই থাকুন। স্বাগত আরেকবার। জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা সোনা খ্যাত দেশের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে অবাধে পাথর লুটপাট চলছে। দিনে দুপুরে লুটপাটের কারণে বিলীন হওয়ার উপক্রম এই পর্যটন স্পটটি। স্থানীয়রা জানিয়েছেন, গত 5 আগস্টের পর থেকে সাদা পাথরে শুরু হয় লুটপাট। বিভিন্ন সময়ে প্রশাসন ধলাই নদীতে অভিযান চালালেও বন্ধ হয়নি লুটপাট। যেদিকে পাথর বেচাকেনা হচ্ছে এবং গাড়ি বা বড় নৌকা করে পাথর চলে যাচ্ছে, সেদিকে অভিযান না হওয়াতে এই লুটপাট বন্ধ হচ্ছে না বলে দাবি এলাকাবাসীর। প্রশাসনের সামনে দিয়ে বালু পাথর লুট করে নিয়ে গেলেও কোনো কর্ণপাত নেই তাদের। সাদা পাথর লুটের জন্য ওই এলাকার বাসিন্দারা প্রশাসনকে দুষছেন। তারা বলছেন, প্রশাসনের ব্যর্থতা এবং মদদে এই লুটপাট চলছে। নরসিংদীর শিবপুরে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় প্রায় 800% সবজির ক্ষেত। কৃষকদের অভিযোগ, রাস্তা সংস্কার কাজের জন্য কালভার্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে সবজির ব্যাপক ক্ষতি হয়। কষ্টে ফলানো ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। হৃদয় খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দাপাড়া এলাকায় বিস্তীর্ণ সবজি ক্ষেতের চিত্র এটি। বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায় এখানকার বেশিরভাগ ফসলি জমি। কৃষকদের অভিযোগ, কালভার্ট বন্ধ করে ঢাকা সিলেট মহাসড়কে সংস্কার কাজ চলছে। এর ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা তারা। পানির সমস্যায় রাস্তা করাতে আমাদের যে ড্রেনটা ছিল, ড্রেনটা বন্ধ করে দিছে। এখন এই ড্রেনের কারণে আমরা লক্ষ লক্ষ টাকা মারি আছি। যে খালটা ছিল, এই খালটা 2 বছর যাবত বালু ফেলা উন্নয়নমূলক কাজ করতে গিয়ে, রাস্তা করতে গিয়ে এই খালটা ভরাট করা হয়ে গেছে। যার কারণে এখন এই যে আমাদের দেখতেছেন সবজির মাঠ পুরোটাই পানির তলে। জমির পরিমাণ হিসাব করলে 3 থেকে 400 কৃষকের প্রায় যে 300 থেকে 350 খানি সম্পত্তি আছে। সকলগুলি পানির কারণে মনে করেন যে বর্তমানে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। রাস্তার কোনো নাই, ড্রেন নাই। পানি নামাইতে পারলে আমাদের এই ফসলের জমির মধ্যে ফসল করতে পারতেছি না। লাখ লাখ টাকা আমরা এখানে ইনভেস্ট করি। কৃষি বিভাগ বলছে, কালভার্ট বন্ধ করে দেওয়ার বিষয়টি এরই মধ্যে এলজিইডি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কৃষকদের সমস্যা সমাধানে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে। এই সমস্যাটা আপনার ওই যে আপনি কালভার্টের যে বিষয়টা বলতেছেন, যে আপনার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ওই যে আপনার রাস্তায় যে জিনিসটা হচ্ছে, এটা এলজিইডি এবং সড়ক আমাদের তারা দ্রুত চেষ্টা করতেছে। এটা খুব অল্প সময়ের মধ্যেই এই সমস্যাটা আমরা আশা করতেছি সলভ হয়ে যাবে। এই বছর নরসিংদীতে ৭,১৫০ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য শুল্ক বাড়ানোর সময়সীমা আরও 90 দিনের জন্য বাড়ানো হয়েছে। ফলে দুই দেশের পণ্যের উপর আপাতত নতুন করে কোনো শুল্ক বসছে না। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে তথ্য। বাণিজ্য উত্তেজনা প্রশমনে দুই দেশ প্রযুক্তি, টিকটকের মালিকানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এই বিরতি সত্ত্বেও চলতি বছর দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য উল্লেখযোগ্য হারে কমেছে। দর্শক, এই ছিল বিশেষ আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।